শুরুতে জানিয়ে দিই যে আমাদের এইখানে আজকে উপস্থিত আছেন আমাদের আপনাদের পছন্দের, আপনারা ম্যাক্সিমাম সময় ইমেইল করে যে কয়জনের নাম বলেন তাদের মধ্যে একজন আমাদের আফনান ভাই আমাদের সাথে আছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে তার ঘটনা শেয়ার করবেন। তার ঘটনায় যাবার আগে আমি একটা ইমেইল শেয়ার করবো এবং তারও আগে জানিয়ে দেবো ভূত এফএমে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি আমাদের কাছে। এবং আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.40 and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আমাদের যে পোস্ট রয়েছে, আজকে আমাদের যে অতিথি আছেন তাদের ছবিটি আপনি পেয়ে যাবেন ভূত এফএম-এর পেজটা থেকে। এবং আজকের যে পোস্ট, আরো একটা পোস্ট সেটা আপনি পাবেন রেডিও 40 পেজে। এবং আমি যেটা বললাম যে উইমেন্স ডে একটা ভিডিও পাবেন সেখানে, সেটাও আপনি চাইলে দেখতে পারেন, চেক ইট আউট। তো যাই হোক, আমি এখন সরাসরি ঘটনায় চলে যাব এবং যেরকম আমি শুরুতেই বলেছি যে আজকে ঘটনাটা অন্য দিনের মতোই শুরু করতে চাই। একটা প্রতিটি গল্পের মাঝখানেই হয়তো একটা জায়গায় বলে দেবেন এবং আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আশা করছি ভালো আছেন এবং চলুন আপনার ঘটনাটা শুনে আসি আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আর কি। তো ঘটনাটির সময়টা 1974-75 সাল এরকম সময় যিনি আমাকে বলেছেন আর কি। তো যিনি যার কথা বলছি আর কি, কবির হোসেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন। মানে এলাকাতে একজন উদার মনা, মানে জনদরদি এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল। মানে যে কোনো মানুষের বিপদে সবার আগে ওনাকে পাওয়া যেত। মানে সেই হিসাবে উনি সবার কাছে খুবই একজন সমাদৃত একজন ব্যক্তি। উনি সাধারণত মানে এমনি ছোটখাটো এমনি কাজ করতেন, প্রফেশন এমনি বড় কিছু উনি করতেন না। উনি একদিন একটা সমস্যা মানে ফেস করেন। সমস্যা ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট রাসেল ভাই ওই এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা, বাগেরহাটের বেশ একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে। তো উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে এই সাপুরিয়াদের একটা দল আসতো। দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়ে যেত। এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ বিক্রি করে বা এই সাপগুলো তারা বাইরে বিক্রি করে, সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায়, এটা তাদের প্রফেশন। এবং বছরের বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর। এটা তাদের এক বছরের বড় একটা ইনকামের সোর্স। তো রাসেল ভাই এইটা মানে ওই কবির হোসেন যিনি, উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে, এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। তো উনি চিন্তা করতে এটা বন্ধ করা যায় কিভাবে, উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ওনার থাকতো আর কি। তো এক বছর যখন ওই সাপুরিয়ারা তারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক, আগে সব ধরুক, শেষ দিকে এসে উনি কোনো একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে। তাই আমার কাছে এরকম বলছে 150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়। মানে ওরা তো আমরা যেমন দেখি যে বেদে সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বা এই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কি, ঠিক ওইভাবে মানে তাঁবুর মতো আর কি ওরা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করেন সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যেই ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল, উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো একে একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু মানে একদম শেষ দিকে যখন থাকতে থাকতে একদম শেষের দিকে চলে আসে,
তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি, তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলে, তখন সে তার ব্যাখ্যা করে। তুমি বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলে, কাজটা ঠিক করলা না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদে সম্প্রদায় ওরা তো আসে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওরা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি, উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো নাই, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই এর জন্য তুমি ইউ উইল বি সাফারার। তো যাই হোক, এর 5 থেকে 6 দিন পর কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন, এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন, এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফিরতেন, ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পিছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নাই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে, এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময়, মানে যতটুকু 5 মিনিটের পথ ওনার অনেক সময় লেগেছে, উনি বারবার এরকম পিছনে তাকাতেন, ভয় পেতেন, খালি সাপ সাপ এরকম উনি ওনার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আসলে এই ঘটনাটা আমি যখন শুনি, মানে আমার কাছে যখন আসছে, এটা শোনার পরে এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। এটাই আপনি মানে আমার মনে হয় যদি এটা মানসিক সমস্যা আর কি হতে পারে, যে আমার মনে হতো যে আমার পিছনে মনে হয় এরকম হচ্ছে। আমি মানে বেশ কিছুদিন, মানে সপ্তাহখানেক এটা খুব মানে সাফার করেছি আর কি। পরে নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল। এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, আসে যে রাতের বেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই, এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি, তখন কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ, ওটা আমাকে একা হেঁটে আসতে হয়, তখন আমার এই সমস্যাটার সৃষ্টি হয় রাসেল ভাই। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো উনি যখন ওনার এই সমস্যাটা সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা, এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না। যখনই বাসার লোকজন আসতো, দেখতে যে না কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো দেখেছিস, সেই জন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসে, তো যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল। তারপরে রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ। উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন, তারপরে বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম রাতের বেলা হেঁটে আসার সময় তো কোনো কথাই নেই। এটা তো একটা মানে সবার কাছে মানে তারপরে একটা হাসির পাত্র হয়ে গেছেন আর কি। তো সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। আচ্ছা, মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছেন উনি। জি। কিন্তু আসলে ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তারা কিছুই ধরতে পারেনি। বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে, বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তারা ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে, বাট কোনো লাভ হচ্ছিল না। এরপর আসলে যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয়, সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন। উনি একদিন পুকুরে নেমেছেন, তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, হঠাৎ মানে ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে, এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে। তখন উনি মানে সাপ সাপ বলে আবার উপরে উঠে চলে আসেন, কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নাই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেছেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরেও করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওনার ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল।
পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে সাথে, কারো কাছে টর্চ নাই, জি। তো সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেল। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, উনি সামনের দিকে, উনি সবাই যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন আর কি। যেহেতু ওনার কাছে হারিকেন নেই, উনি আগে যাবেন কিভাবে? তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদেরকে পিছনে পড়ে গেছেন, এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে এই তোরা একটু দাঁড়া আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে তার দিকে তাকাচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছে, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন, হাতে হারিকেন আছে? ওই বলে, হ্যাঁ এই যে সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। তো আবার দৌড়ান, আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে, হাতে হারিকেন আছে? বলে, হ্যাঁ যান, সামনে যান, এদিক দিয়ে যান, তাহলে পাবেন, আমি তো একটু আগেই দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই 5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখা যায় এই যে সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বললো যে এই যে সামনে যান। সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরে বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, সাদা দাড়ি। তো উনি বলছেন, তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে, আমি তো আমার বন্ধুদের খুঁজে যাচ্ছিলাম। তখন বলে, তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন, ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা। ওই গর্তের মধ্যে উনি পড়লে ওনার মারাত্মক ক্ষতি, কারণ জীবন চলে যেতে পারতো। মানে খাদ আর কি, একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলেন যে তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধুও তো তোমার বন্ধুরাও তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। তখন ওই লোকটা তার সাথে সাথে মানে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। তো সত্যি রাসেল ভাই মানে দীর্ঘ পথ তো সে হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে তো মানে দেখে তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার, আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম? তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে, না আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি তো একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বললো যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা? আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই, তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না। যেহেতু তোমার সাথে হারিকেন এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে বললাম যে হয়তোবা তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তোবা ফিরে এখানে আসবা, যার কারণে আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক, তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলে এবার বাড়িতে যাই। আসলে ভাই ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতরে কাজ করছে, কিভাবে এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। দেখুন উনি বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপরে কি হলো, এবং উনি কিন্তু রাসূলের সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন। মানে উনি খুব মানে স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন এবং খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এরপরে রাসূল যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে, মানে মনে হচ্ছে বাড়ির চারদিকে ফসফস শব্দ, অসংখ্য হাজার সাপ যেভাবে ফসফস করলে যেরকম শব্দ হয়। তো সবাই ওই দিন বাড়ির সবাই দেখে, সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অসংখ্য সাপ, মানে যত চোখ যত দূর যায় সব জায়গায় সাপ আর সাপ। তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে সাপ বলে। তা আশেপাশের যে সমস্ত বাসার থেকে লোকজন চলে আসে, এসে দেখে কিছুই নাই, মানে বাড়ি পরিষ্কার, কোথাও কোনো সাপ নাই। তো
এইবার মানে লোকজন বলে যে এইবার বাড়ির সব লোকই পাগল হয়ে গেছে, মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে। কিন্তু আসলে ভাই, যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না, সবাই মনে করতো তার মানসিক সমস্যা, কিন্তু এখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না, এটা আসলে একটা গুরুতর সমস্যা, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তখন ওরা একজন পরহেজগার ব্যক্তির কাছে যান, তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কেন? তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুড়েদের সাপ ছেড়ে দিয়েছিল, এই জন্য সাপুড়েরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এখন এটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে যে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন, তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এখন একটাই উপায় আছে, আমি ওই সাপুরেদের নাম, আমি ঠিকানা বলে দেবো ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে সাপুরে যিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছেন, উনি খুব রাগী স্বভাবের লোক। তো যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি, তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। তো হয়তো মহিলা মানুষ, মায়ের মন হয়তো নরম হতে পারে, উনি সাপুরেকে রিকোয়েস্ট করলে সাপুরে হয়তো বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই ওনার দেওয়া ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান, এবং তারাও অবাক হন যে আপনি এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে? তখন তারা সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। যাই হোক, কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলেন যে ঠিক আছে, আমি মানে আমার এটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিচ্ছি। এরপর রাসেল ভাই কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন, এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো আমরা মানসিক সমস্যা বলছি, সত্যি সত্যি আসলে সাপ সেগুলো দেখতেন বা ফিল করতেন, এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন। তো আমাকে যিনি গল্পটা বলেছেন, এখন উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না, হয়তো বা জীবিত আছেন, হয়তো ওনার সন্তানরা যদি ঘটনাটা শুনে থাকে তাহলে হয়তো বা বুঝতে পারবেন ভূত ফিল্মের মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার স্টোরির জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যারা শুনছেন তারাও অনেক আনন্দ পেয়েছেন আমাদের আজকের এই মানে আজকের এই প্রথম যে ঘটনাটি আমরা আমাদের গেস্টদের কাছ থেকে শুনলাম, সেটা শোনার পরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু ইমেল অ্যাড্রেস বলছি, কমেন্ট রয়েছে। আমাদের ছবি আমরা পোস্ট করেছি আজকে, যে ছবিতে আমাদের সবাইকে দেখা যাচ্ছে এবং ভূত এফএম এর পেজে সেটা আছে, এবং আমি সেখান থেকেই কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। এমডি শারিয়া তন্ময় আমাদের সঙ্গে আছেন। আপনার ভাইয়ের গল্প ছাড়া ভূত এফএম জমে সেটা তিনি লিখেছেন। অপূর্ব নাইম আমাদের লিখেছেন, খুলনা থেকে শুনছেন তিনি। অর্ঘ্য আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে। মেহেদি সিএসকে, আপনার ভাইয়ের স্টোরিটা জোস আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। সাজ্জাদ রক আমাদের সঙ্গে আছেন। শাহ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এমডি সোহাগ অস্থির। আবিদ হাসান আমাদের সঙ্গে আছেন লিমন হাসান। এছাড়াও আমাদের সঙ্গে আছেন নয়ন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এমডি দাউদ আমাদের সঙ্গে আছেন। আর আই সুমন, এছাড়াও কাজী নজরুল ইসলাম নড়াইল থেকে আমাদের সঙ্গে আছেন। ইয়াসমিন শেফরাজ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। কাজী মাজহারুল ইসলাম নড়াইল থেকে। ফয়সাল আমাদের সঙ্গে আছেন। উত্তম বিশ্বাস, অনেকদিন পর ভূত এফএম শুনছেন তিনি। প্রান্ত বণিক আমাদের সঙ্গে আছেন। আবির হাসান, এছাড়াও মাহমুদ শেখ নবাব আমাদের সঙ্গে আছেন। এমডি রেশাদ খান বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন। দীপ অয়ন বরিশাল থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন। পাপ্পু জয়, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। বিজয় সরকার আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আবির আহমেদ জিসান আছেন। মবিন হাসান পিয়াস, অনিক নন্দী আমাদের সঙ্গে আছেন। হাসান আল সর্দি আমাদের সঙ্গে আছেন। সৈয়দুর রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এইচ মাহি, আমাদের সঙ্গে আছেন NH রাজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে জিহাদুল ইসলাম। সবাই মোটামুটি আফনান ভাইয়ের এই ঘটনাটি পছন্দ করেছেন, যেটা নিয়ে আফনান ভাই একটু কনফিউজ ছিলেন যে আজকের ঘটনাটি নিয়ে তিনি নিজেই অতটা সন্তুষ্ট না, বাট সবার কাছে তারপরেও ভালো লেগেছে। এবং আমি দেখতে পাচ্ছি ফায়েক রাফি আহমেদ আমাদের সঙ্গে আছেন রফিক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও প্রান্ত, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জু,
আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারিয়া ফারিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মমিন, আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে কিন্তু আছেন। মাহমুদ হাসান আমাদের সঙ্গে আছেন, অনেকদিন পর তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই মানে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আশিক আছেন আমাদের সঙ্গে আছেন অনেকেই যাদের নাম পড়েছি, তারাও আবার লিখছেন। আপনাদের নাম তো পড়ে ফেলেছি। সিফাত চায়না থেকে শুনছেন তিনি অ্যাপ দিয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন ফাহাদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাহফুজ রহমান, আমাদের সঙ্গে আছেন মুস্তাক আহমেদ সহ আরো অনেকে। এইটা ছিল আমাদের যে পেজটা আমাদের, আমি যেটা একটু আগে বললাম যে ভূত এফএমের পেজ, which is www.facebook.com/bhutfm.russell। এবার একটু রেডিও ফুর্তির যে পেজটা রয়েছে সেখান থেকেও কিছু মেসেজ আমি পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের এইখানে যারা লিখছেন তাদের মধ্যে আছেন ওমর শরীফ, সুমন রাজা আমাদের সঙ্গে আছেন, এমডি আনোয়ার মোর্শেদ আমাদের সঙ্গে আছেন, আহমেদ বিন ফয়সাল আরিয়ান আমাদের সঙ্গে আছেন, মালয়েশিয়া থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন তাহমিনা খাতুন তমা, রোকেয়া হল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুনছেন। সালহা খানম আহিবা আমাদের সঙ্গে আছেন এবং তিনি আজকে ছাদে গিয়েছিলেন, তারপরে কি সেটা পড়তে পারলাম না। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মারুফ শরীফ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দেবব্রত রয় দেব, ইমেলটা জোস ছিল। আমাদের সঙ্গে আছেন অচেনা বালক, আমাদের সঙ্গে আছেন এমডি শফি তালুকদার, আমাদের সঙ্গে আছেন রূপালী মন, আছেন আমাদের সঙ্গে মতিউর নদীজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও জুবায়ের আমাদের সঙ্গে আছেন, রয় ডেভিড, এবং আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ওয়াদুদ রয়ান, আমাদের সঙ্গে আছেন এস এম আরমান হুসাইন গাজীপুর থেকে, জেন্টলম্যান আরিফ খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমি যাদের নাম পড়েছি তাদের নাম এখন পড়তে পারছি না। রাসেল মাহমুদ হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আলামিন খান, আমাদের সঙ্গে আছেন কাজী মোসাব্বির সাজিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি ইসমাইল সিরাজি, আমাদের সঙ্গে আছেন সামিন আহমেদ সহ আরো অনেকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ আরমান, মিরপুর 1 থেকে আমি এসেছি আজকে ঘটনা শেয়ার করব। রাসেল ভাই, ঘটনাটা বেসিক্যালি আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ, যেটাকে বলে আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। সো ঘটনাটা আমার সেখানকারই। তো রাসেল ভাই, আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি সাধারণত ব্লাড ডোনেট করতে আমার খুব ভালো লাগে। আমি বেসিক্যালি রেগুলারই ব্লাড ডোনেট করি, 4 মাস পর পর আমি সাধারণত ব্লাড দিয়ে দিই। তো ঘটনাটা শুরু হয় এভাবে যে হঠাৎ করে একদিন রাত্রের দিকে আমার ফোনে একটা ফোন আসলো। ফোনের নাম্বারটা খুবই ওয়ার্ড টাইপের ছিল, অনেকটা আমি নাম্বারটা ছিল 01। আমরা সেটা না বলি, নাম্বারটা বলবো না আমরা। ওকে রাসেল ভাই। তো আসার পর থেকে আমাকে ফোনে বলা হলো যে একজন অপারেশনের রোগী অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ব্লাডের জন্য এ পজিটিভ ব্লাড লাগবে, তো আপনি কি ব্লাড দিতে পারবেন? তো আমি বললাম ঠিক আছে, আমার যেহেতু 4 মাস ওভার হয়ে গেছে আমি ব্লাড দিতে পারবো। তো উনি বললো ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল সদর হসপিটাল যেটা, সেখানে চলে আসবেন 10টার দিকে। ব্লাড ব্যাংক থেকে আমরা ব্লাডটা নিয়ে আপনার ব্লাডটা কালেক্ট করে তারপরে হচ্ছে রোগীকে দিব, 10:30টায় অপারেশন হবে এ বলেছে। তো রাসেল ভাই, আমি এই ফোনটা পাওয়ার পর আমি তখন হচ্ছে তার পরের দিন আর কি ব্লাড দিতে যাব। তখন যথারীতি আমি বাসা থেকে বেরোলাম। তো আমাদের ওই বাসা থেকে সদর হসপিটালটা ছিল অটোতে যাওয়া আসা করতে হয়। তো এটা ছিল মোটামুটি 15 মিনিট মতো ডিস্টেন্স অটোতে। তো আমি বাসা থেকে বেরোলাম। ওই এলাকা একটু নির্জন এলাকা বলতে রাত 10টা হলে অনেক রাত, তো কোনো অটো পাওয়া যায় না। তখন আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু রাস্তা একদমই ফাঁকা, কোনো ধরনের কোনো যান চলাচল করতেছে না, পুরোপুরি একদম রাস্তা ফাঁকা, মনে হয় আমি একাই দাঁড়িয়ে আছি একটা। তো হঠাৎ করে একটা অটো আসলো। আমি বললাম, মামা আপনি কি হাসপাতাল যাবেন? তখন উনি বললো যে হ্যাঁ, আমি ওই দিকেই যাচ্ছি, আমার বাসা ওইদিকে, তুমি যেতে পারবা। তো আমি অটোতে উঠে গেলাম। বাট অটোতে উঠার পর আসল ভাই
সামথিং ইজ রং ফিলিংস, আমি কিছুটা অন্যরকম ফিল করতেছি। ফিলিংসটা ছিল এরকম যে আমি অটোয় বসে আছি, মনে হচ্ছে যে অটো যেরকম সাধারণ স্পিডে চলার কথা সেরকম স্পিডে চলতেছে না, হুম, কেমন যেন সবকিছু একটু এলোমেলো হয়ে গেল। তো যেতে যেতে যখন হসপিটাল থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, তখন হঠাৎ করে অটো বন্ধ হয়ে গেল, হুম, অটো স্টার্ট বন্ধ হয়ে গেল। তো আমি আবার এই ব্যাপারগুলো খুব বেশি মাথায় নিতাম না, আমি চিন্তাই করতাম না যে এই জিনিসগুলো আমার সাথে ঘটবে, বাট আমি খুব অ্যাডভান্টেজ টাইপ ছিলাম যে হয়তো এরকম কিছু হবে। তো হঠাৎ করে যখন স্টার্ট বন্ধ হয়ে গেল, তখন আমি মনে হলো যে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে আমার সাথে। তখন মামা বললো যে ব্যাটারি চার্জ শেষ, আপনি এখান থেকে হেঁটে চলে যান। তখন আমি যথারীতি মামার কথা মাথায় নিয়ে চলে যাচ্ছি, তাকে আমি অটো ভাড়া দিলাম। সো ওখান থেকে বেসিক্যালি অটো ভাড়া 10 টাকা রাসেল ভাই, হুম। আমি ওকে 20 টাকা দিলাম। তারপরে উনি আবার আমাকে 5 টাকা ফেরত দিল, দেন আমি চলে যাচ্ছি। তো রাস্তা দিয়ে হাঁটছি, যখন যাচ্ছি আমি হসপিটালের দিকে, তখন পিছন থেকে কেমন যেন আওয়াজ হয়, মানে পিছন পিছন মানুষ হেঁটে আসলে যেটা আওয়াজ হয় না রাসেল ভাই, হুম, ঠিক সেরকম, এরকম একদম ধপ 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 এরকম মনে হচ্ছে যে কেউ আমার পিছু পিছু আসতেছে। তো আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু ভয় ভয় কাজ করতে লাগলো যে আচ্ছা। একা একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি, তারপরও এরকম পিছন পিছন কেউ যেন মনে হচ্ছে আসতেছে। তো যাওয়ার পরে আমি তারপরও ভয় ভয় করে হসপিটালের দিকে গেলাম। হসপিটালের দিকে যাওয়ার পরে আমাদের হসপিটালটা ছিল এরকম যে প্রথমে মেন গেট, তারপরে হচ্ছে এমার্জেন্সি গেট, তারপরে রাসেল ভাই হচ্ছে লাস্টটা একটা ঘর। তো আমি মেন গেট দিয়ে ঢুকছি, ব্লাড ব্যাংকের পাশে বসা। আমি ফোন নাম্বারে, যে ফোন থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল ওই নাম্বারে আমি ফোন দিছি, বাট নট রিচেবল দেখাচ্ছে। তখন আমার কাছে ব্যাপারটা আরো কেমন যেন মনে হচ্ছে যে নাম্বারের থেকে আমি ওকে বললাম যে মামা তাড়াতাড়ি আসেন, আমার এই ব্যাপারগুলো না আমার খুব ভয় লাগে, আপনি একটু তাড়াতাড়ি আসবেন কাইন্ডলি। তো রাসেল ভাই, ঘটনাটা বেসিক্যালি এখান থেকেই শুরু হয় আমার সাথে, মানে যে সব ঘটনাগুলো ঘটছে এখান থেকেই সূত্রপাত হয়েছে। তো উনি বের হয়ে যাওয়ার পর থেকে, উনি যে বের হলো, আমি অনেক ওয়েট করছি 4-5 মিনিট ধরে, কিন্তু ওনার কোনো খোঁজ খবর নাই, কোনো ধরনের কোনো খোঁজ খবর নেই। আমি একা চারিদিকে লাশগুলো মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আছে, আর যে লাশটা টেবিলে শোয়ানো আছে সেইটা মনে হচ্ছে রাসেল ভাই যে ধাপ করে চোখ খুলে আমাকে মানে আমার দিকে তাকিয়ে আছে, এই টাইপ একটা মানে ভীতিকর অবস্থার মধ্যে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং ওই হাসপাতাল থেকে দৌড়িয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করি। তো রাস্তার দিকে যেতে যেতে হঠাৎ করে আমি যে কোনো যানবাহন খুঁজছি, তখন প্রায় রাত 11:30 মতো বেজে গেছে, রাত 11:30 বাজে। তো রাসেল ভাই, আমি যানবাহন খোঁজার চেষ্টা করছি, আমি বাসায় যাব, আমি তখন মানে ফিল করতে পারছি যে সামথিং ইজ রং, আমার সাথে কিছু একটা হচ্ছে। তখন আমি বাসায় যাওয়ার জন্য যখন রাস্তার পাশ দিয়ে দৌড়ে যাওয়া শুরু করছি, তখন ওই ঠিক আগের যে অটো, যিনি বললেন যে তার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, সেই অটোওয়ালাকে আমি দেখলাম। তখন উনি আমাকে বলল যে মামা আপনি কি বাসার দিকে যাবেন? তখন আমি রাসেল ভাই তাকে আমি খেয়াল করি নাই যে আসলে ওইটাই সেই অটোওয়ালা কিনা। তো আমি উঠার পরে উনি যখন বললো যে আপনি কি যাবেন, তখন আমি বুঝতে পারলাম যে ওই অটোওয়ালা। তখন আমি তাকে বললাম যে আপনার না ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল? তখন বলল যে না, আমার ব্যাটারি চার্জ শেষ হয় নাই, কানেকশন লুজ হয়েছে, সেটা ঠিক করে নিয়েছি মামা, এখন হচ্ছে যেতে পারবো। তো রাসেল ভাই উনি হচ্ছে যে অটো চালানো শুরু করেছে। তো আমার বাসার রাস্তা গিয়ে না গিয়ে তিনি হচ্ছে যে আমাদের যে হসপিটালে যেটা আছে তার তীর ঘষে মহানন্দা নদী গেছে। তো ওই মহানন্দা নদীর পাশ দিয়ে তিনি অটো চালানো শুরু করেছেন, ওই রাস্তা দিয়ে। তো আমার মনে হলো কি যে আমার রাস্তা তো এই দিক না, তিনি এদিকে কেন যাচ্ছেন? তো যেতে যেতে তিনি নদীর দিকে মানে অটোটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তিনি পিছন ফিরে তাকাতেই মানে তার চোখগুলো এতটাই মানে নীলাভ লাল টাইপ। হ্যাঁ, আমি রাসেল ভাই একদম লাফ দিয়ে অটো থেকে নেমে রাস্তার দিকে দৌড়ানো শুরু করে একটা মসজিদের দিকে দৌড়ানো শুরু করেছি। মসজিদের দিকে দৌড়াতে দৌড়াতে আমি ঠিক অত দূর পর্যন্ত যাইতে না পারার আগেই রাসেল ভাই একদম স্পট সেন্সলেস। তারপরে তখন হচ্ছে যে তখন আমার কিছু মনে নাই, তখন
তখন ওই মসজিদের যে খাদেম তিনি আমাকে হচ্ছে যে নিয়ে গেছিল এবং আমার বাসাতে কল দিয়ে তাদেরকে ডেকে আমাকে ওখানে রাখা হয়েছিল। তো রাসেল ভাই, আমার সাথে যে ঘটনাটা ঘটছে এইটার জন্য আমি পরবর্তীতে তার 2 দিন পরে, ঘটনা ঘটার 2 দিন পরে আমি খোঁজ নিলাম যে আসলে এরকমটা ঘটার কারণটা কি আমার সাথে। তখন আমি ব্লাড দিতে গেছিলাম নবমবারের মতো, কিন্তু আমি যখন 8ম বার ব্লাড দিই রাসেল ভাই, যেই লোককে ব্লাড দিয়েছিলাম তাদের এন্ট্রি খাতা অনুযায়ী আমি ওখানে দেখলাম যে আমি যে লোকটাকে ব্লাড দিয়েছিলাম 8ম বার, ওই লোকটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার শরীরে ব্লাড দেওয়ার জন্য আমার কাছ থেকে 8ম বার ব্লাড নিয়েছিল। তো আমার ওই ব্লাডটা দেওয়ার সময় নাকি তিনি হচ্ছে যে ওই হসপিটাল বেডে মারা গিয়েছিল। তো রাসেল ভাই, তো এই ছিল আর কি আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনারাও সবাই উপভোগ করছেন ঘটনাটি। আমি একটু বলি যে আমাদের যে ভূত এফএমের যে পেজ দুটো, সেই পেজ দুটোর মধ্যে একটি পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি এবং অন্যটি হচ্ছে www.facebook.com/bhutfm.russell এবং আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমরা চলে যাব এবার কিছু এখানে কমেন্ট আছে, সেই কমেন্টগুলোতে। এবং আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছি রাইসা আক্তার বগুড়া থেকে লিখেছেন আমাদের সাথে, রিয়াজুল ইসলাম রুবেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রূপম, আমাদের সঙ্গে আছেন নাজমুল সাকিব, আমাদের সঙ্গে আছেন এমডি টিপু সুলতান, সৌরভ এসটি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নাজিমুর হক নাইম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আফরিন সাইফুল, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অর্জুন, আমাদের সঙ্গে আছেন কে এম রফিদ হাসান, আমাদের সঙ্গে আছেন তনিমেশ রয়, মংলা থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ হাসান মুন্না, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাইমুল আছেন, আমাদের সঙ্গে মাহাদি হাসান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফরিজ শাহরিয়ার, জিৎ সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। তো যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে আরিফুর রহমান জিতু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বীর সাব্বির, জেরিন তাজরিন ফাইজা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহিম সর্দার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অচেনা বালক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এম তুষার রহমান, আমাদের সঙ্গে আছেন PM অনিক, আমাদের সঙ্গে আছেন সোয়েব আহমেদ, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আরিফ, এছাড়াও ফাহাদ বিন ইসলাম আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন তিনি এই মুহূর্তে, আমাদের সঙ্গে আছেন দেখছি এমডি সাব্বির হুসাইন, ঢাকা থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখছি AH রনি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, সাজাদুল ইসলাম সজীব লক্ষ্মীপুর থেকে শুনছেন, ইমরান গাজী আমাদের সঙ্গে আছেন, FS ফেরদৌস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মেহজাব আফরিন আরাফ, আমাদের সঙ্গে আছেন মিদুল SR ইসলাম, আমাদের সঙ্গে আছেন নূর, আমাদের সঙ্গে আছেন MD আনোয়ার মোর্শেদ, আমাদের সঙ্গে আছেন MAM তারাহাত, আমাদের সঙ্গে আছেন ওসমান সাদি, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মারুফ শরীফ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির আহমেদ নাইব সহ আরো অনেকে। আমরা চলে যাব আফরান ভাইয়ের কাছে আরো একবার এবং তারপরে আবারও ফিরে আসবো। আমরা চলে যাচ্ছি আফরান ভাইয়ের কাছে এবং আফরান ভাইয়ের কাছে দ্বিতীয় ঘটনাটি আমরা এখন এই মুহূর্তে শুনে আসবো। আফরান ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ভূত স্টিমের সদস্য সজীব এটা কালেক্ট করে দিয়েছে আর কি। ধন্যবাদ সজীবকে। এখন যে ঘটনাটির সময়টা 2003 সাল। এই 3 সালে যিনি মানে তার নামটা হলো শরীফুল। তো উনি মানে যখন লেখাপড়া শেষ করেন প্রায় টানা 3 বছর ওনার কোনো চাকরি হচ্ছিল না। তো 3 বছর পরে একটা মাইক্রো ক্রেডিট কোম্পানিতে ওনার চাকরি হন এবং ওনার চাকরিটা হলো আপনার পাবনা জেলার ঈশ্বরদী থানাতে ওনার চাকরি হন। বাট ওনার যেই জায়গাটাতে ছিল সেটা হার্ডিঞ্জ ব্রিজ থেকে 7 কিলোমিটার উত্তরে একটা জায়গাতে উনি থাকতেন আর কি। ওখানে একটা মেসে থাকতেন আর কি।
তো মেস কেন্দ্রিক রাসেল ভাই আসলে প্রথম ঘটনাটা শুরু মানে সূত্রপাত। ওকে। তো উনি যখন যে ম্যাচটাতে থাকতেন সেই ম্যাচটা ছিল দোতলা বিশিষ্ট ম্যাচ। তো উনি দেখতেন যে দোতলাতে কোনো রুমগুলো ভাড়া দেওয়া হয় না, সব ভাড়া হচ্ছে নিচতলাতে। তো নিচতলাতে রুমগুলো খুব বেশি মানে একটু ঘিঞ্জি, একটু স্যাঁতস্যাঁতে, কিন্তু দোতলার রুমগুলো ভালো, কিন্তু কেন জানি দোতলার রুম কখনোই ভাড়া দেয় না, মানে একটা অদ্ভুত ব্যাপার। তো এইটা নিয়ে ওনার একটু কৌতূহল ছিল, কিন্তু ওইভাবে কখনো মানে প্রশ্ন করলেও কেয়ারটেকার কখনো ওনাকে ওইভাবে উত্তর দেয় নাই। আচ্ছা। তো উনি যে কাজটা হাতের কাছে যে সুইচটা ছিল, মানে বেড সুইচ যেটা আমরা বলি, বেড সুইচটা যখনই জ্বালিয়েছেন তখনই দেখেন ওইটা, ওই যে নিচে যে ফ্রক পরা একটা মেয়েকে উনি দেখতেন, ওইটা সেই মেয়ে। ওটা দেখার পরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর উনি ওনাকে, তারপর কিছু মনে নাই, সকালবেলা যখন অফিসে সবাই যে যার মতো চলে গেছে, যেহেতু উপরতলায় উনি থাকেন, নিচতলায় অন্যরা থাকেন, চলে গেছে। তো অফিস থেকে খবর মানে যখন তাকে খুঁজতে এসেছে, কি ব্যাপার আসলো না কেন, তার মেসে এসেছে। মেসে আসার পরে ওই বিকালের দিকে তার ওই দরজা ভেঙে বের করা হয়েছে তাকে সেন্সলেস অবস্থায়। তখন সবাইকে যখন ঘটনাটা মানে উনি বললেন, এখন সবাই দেখে কেউই অবাক হলো না, বরং সবাই সবার দিকে ফিসফিসানি করছে, মানে কেউ কোনো অবাক না, মানে এই ঘটনাটা মনে হয় হওয়ারই ছিল। উনি অবাক হলেন, অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি ব্যাপার আপনারা এই বিষয় নিয়ে তো কোনো কথাই বলছেন না? বলে যে এই দোতলার রুমটা অনেকদিন ধরেই বন্ধ, আপনি কেন এখানে উঠতে গেলেন? এখানে একটা সমস্যা রয়েছে। তো সমস্যাটা কি সেটা যখন উনি জানলেন, তো বিষয়টা ছিল এমন যে 2001 সালের দিকে কতিপয় দুষ্কৃতকারী 6-7 বছর বয়সী একটা ছোট্ট মেয়েকে মানে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। কিন্তু পরিবার মুক্তিপণ দেওয়ার পরও ওরা ওই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে। যদিও পরবর্তীতে পুলিশের অভিযানে তারা সবাই ধরা পড়েছিল, কিন্তু ওই রুমে এরপর থেকে যেই থাকুক না কেন এই একই রকমের সমস্যা ফেস করে, যার কারণে ওই রুমটা স্থায়ীভাবে তালাবদ্ধ থাকে, কাউকে দেওয়া হয় না। কিন্তু উনি অনেক জোরাজুরি করেছে, যার কারণে কেয়ারটেকার তাকে দিয়েছিল আর কি, এবং উনি একটু সাহসী মানুষ ছিলেন, কেয়ারটেকার ওইভাবে চিন্তা করে তাকে দিয়েছে ওইটা। তো যার ফলে উনি এই ধরনের একটা সমস্যার ফেস করেন। কিন্তু রাসেল ভাই সমস্যা মানে এখানেই শেষ না, সমস্যা আরো রয়েছে। সেটা হচ্ছে যে পরবর্তীতে উনি ওইখান থেকে ওই চাকরিটা ছেড়ে দিয়ে উনি যশোরে চলে আসেন। যশোর একটি প্রতিষ্ঠানে, একটা স্বনামধন্য প্রতিষ্ঠানটার নাম আমি বলবো না, স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে, সেখানে যেহেতু ওনার মাইক্রো মানে ক্ষুদ্র ঋণদান কর্মসূচিতে অভিজ্ঞতা ছিল, ওখানে একটা এনজিওতে উনি মানে কাজ নেন। এরপর উনি যখন বিবাহ করেন, ওনার একটা সন্তানও বাঁচত না। এবং অদ্ভুত ব্যাপার, ওনার প্রত্যেকটা সন্তানেরই মানে ভূমিষ্ঠ হওয়ার পর মাথার কোনো না কোনো অংশ মানে নাই, মানে সেটা হয়তো বা মানে নষ্ট হয়ে গেছে বা খুলে পড়ে গেছে, মানে মাথার কোনো একটা অংশ নেই, এবং সবাই মৃত অবস্থায় জন্ম নেয়। আচ্ছা। এরকম 5 থেকে 6টা বেবি ওনার এরকম হয়েছে যে মাথার কোনো একটা অংশ নাই। 7 নাম্বার বেবি যেটা, তখনও তাকে আল্ট্রাসাউন্ড করার সময় ডাক্তার বলে দেন যে এই বাচ্চার তো মাথাই নেই। এই যে অদ্ভুত ব্যাপারগুলো আসলে ওনার সাথে ঘটতে থাকে, তখন উনি বিভিন্ন লোকের মানে পরামর্শ নেন এই সমস্যাটার কারণ সম্পর্কে। তখন উনাকে যেটা বলা হয় যে উনি যখন ওই রুমটাতে ছিলেন তখন থেকেই ওনার সাথে বেশ কিছু দুষ্টু মানে জিন তার সাথে লেগে আছে, এবং যার কারণে ওখানে এরপর থেকে ওনার যে বেবিগুলো হচ্ছে বা ওদের একটা প্রভাবের কারণে এটা হচ্ছে। আর আরেকটা বিষয় রাসেল ভাই, উনি জানতে পেরেছিলেন যে ওই ছোট্ট মেয়েটাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, ওর মাথায় খুবই মারাত্মকভাবে জখম করে ওর মাথার একটা অংশ মানে খুব বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছিল এবং পুরো চেহারাটাকে খুবই বিকৃত করে দেওয়া হয়েছিল। তো এই একটা বিষয়ের সাথে উনি একটু মেলানোর চেষ্টা করেন যে আমাদের সন্তানগুলো হচ্ছে তারও তো মাথা এরকম একটা সমস্যা থাকে যে এক পাশটা নাই। তো এটার সাথে উনি মিলান, তো হুজুরদেরকে বলেন যে এই সমস্যা। তো অনেক তদবিরের পরে এই বিষয়টা ঠিক হয়ে গেছিল। এখন রাসেল ভাই উনি যশোরেই কর্মরত আছেন, এখন ওনার বাচ্চা কাচ্চাও আছে রাসেল ভাই। তো এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার সেকেন্ড ঘটনাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ঘেউ করতে থাকে ব্যাপারটা আমি খুব নর্মালি নিলাম, সেরকম কিছুই মনে করলাম না। আচ্ছা। তো রাসেল ভাই ওই যে রাত্রে কুকুর ঘেউ করতেছিল, ওই সময় কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল। সেটা হচ্ছে যে আব্বু ওই সময় হচ্ছে বাসা থেকে বের হয়ে
মানে ঠিক হচ্ছে বাসা থেকে বের হচ্ছে, তো ওই আব্বুকে বাসা থেকে বের হতে দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে মানে চিল্লাফাল্লা শুরু করেছিল আর কি। তো এই জন্য বেসিক্যালি রাসেল ভাই কুকুরগুলো ভেবাচ্ছিল। তো ওই সময় আব্বুকে জিনেরা, মানে আমি পরে আম্মুর কাছ থেকে জানলাম যে জিনেরা মসজিদে নিয়ে গেছিল। তো আমাদের ওক্তিয়া মসজিদ, আমরা যেখানে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, সেটা একটি ওক্তিয়া মসজিদ। তো তার পাশেই একটা হচ্ছে জামে মসজিদ আছে। মসজিদটার নাম আমি প্রসঙ্গত কারণে রাসেল ভাই উল্লেখ করছি না, কারণ এই মসজিদটাতে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। জি। তো ওই মসজিদে নিয়ে গেছে। তো আব্বু বেসিক্যালি যেটা মনে করেছিল যে হয়তো ফজরের আজান হয়ে গেছে, তো আমি যাই মসজিদে নামাজ পড়তে, এরকম। তো মসজিদে যাওয়ার পরে দেখে মসজিদের মধ্যে কেউ নাই, একদম মেন যেটা ফটক দরজাটা সেটা খোলা আছে, দেন জানালাগুলো কাকতালীয় ভাবে সবগুলো খোলা রাসেল ভাই। তো আব্বু হচ্ছে যে মসজিদে ঢোকার পরে তিনি বুঝতে পারছে যে মানে আজান হলে তো রাসেল ভাই কেউ একজন থাকবে মসজিদে, কিন্তু মসজিদে কেউ নাই, পুরাটা ফাঁকা। তো আব্বু হচ্ছে যে পিছন ফিরে দেখে যে এরকম যখন পুরাটা ফাঁকা, তখন তিনি ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে মানে একদম জড়সড় হয়ে যে মানে বাসার দিকে ব্যাক করা শুরু করেছে। বাসার দিকে ব্যাক করা শুরু করে আবার হচ্ছে যে বাসায় ঢুকছে। বাসায় ঢোকার পর কুকুরগুলো আবার ভেবাচ্ছে। মানে এই ঘটনাটা কুকুরগুলো প্রথম যখন ভেবায় রাসেল ভাই, তখন 2:30 বাজে। আবার যখন কুকুরগুলো আব্বা যখন ফেরত আসে, তখন আবার কুকুরগুলো ভেবায়, তখন 3টা মতো বাজে। তো আমি কুকুরগুলো আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি বুঝতেছি না যে এই ঘটনাটা আমার আব্বুর সাথেই ঘটতেছে। আচ্ছা। তো আব্বু বাসায় আসার পরে রুমে শুয়েছে, তারপরে আবার আব্বুকে নিয়ে গেছে আবার সেই একই মসজিদে নিয়ে যাওয়ার পরে তো দেখে আবার আগের মতোই সেম, দরজা খোলা, সবকিছু জানালাগুলো খোলা, এলোমেলো হয়ে আছে সবকিছু। তো রাত্রেবেলায় আব্বু তখন ওই মসজিদে ঢুকে এত পরিমাণ ভয় পেয়েছে যে কান্না করা শুরু করেছে, এবং পিছন দিক থেকে আব্বু দৌড়ে আসার চেষ্টা করে আব্বুকে মানে হাত দিয়ে পিছন দিক দিয়ে একজন মানে থাবা দিছে, এবং বলছে যে তোর ভাগ্য অনেক ভালো যে তুই আজকে মানে চলে যেতে পারলি, না তো তোকে আমরা হয়তো এখানেই শেষ করে দিতে পারতাম। তো এই ঘটনাটা হওয়ার পর থেকে আব্বু সকালবেলায় কেমন যেন এক মানে সামক ম্যাড, পাগলের মতো বিহেভ করে। মানে হঠাৎ করে রাসেল ভাই কান্না করে, আবার হচ্ছে যে আবার হাসে। এই ধরনের মানে একটা প্রভাব কিন্তু থেকে গেছে রাসেল ভাই। ওরা যে আব্বুকে নিয়ে গেছে মসজিদে, এবং তাকে যে কোনো একটা বিপদ ঘটাতো সেটা থেকে পারেনি, কিন্তু একটা প্রভাব কিন্তু রাসেল ভাই আব্বুর উপরে থেকে গেছিল।